অবশেষে চুক্তি অনুযায়ী বন্দি বিনিময় শুরু, 7 ইসরায়েলি বন্দির মুক্তি, 20 জনের বিনিময়ে 2000 ফিলিস্তিনি মুক্তি দেবে ইসরায়েল। এখন উত্তপ্ত পাকিস্তান ও আফগানিস্তান সীমান্ত, রক্তক্ষয়ী সংঘর্ষে দুপক্ষের 2 শতাধিক প্রাণহানি। মেক্সিকোতে ঘূর্ণিঝড় ও ভূমিধসে নিহত 44, নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। 5টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভেরাক্রুজ। এবং বিরল খনিজ নিয়ে চীন যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ, আসন্ন এশিয়া সফরে শি জিনপিং এর সঙ্গে বৈঠক বাতিলের ইঙ্গিত ট্রাম্পের। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্ব। আপনাদের সঙ্গে রয়েছি আমি আফসানা সুরাইয়া। অবশেষে বন্দি বিনিময়ের মধ্য দিয়ে শেষ হতে চলেছে ইসরায়েল ও হামাসের মধ্যকার যুদ্ধ। চুক্তি অনুযায়ী গাজায় আটক 20 ইসরায়েলি নাগরিকের বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেবে ইসরায়েল। ইতিমধ্যে ফিলিস্তিনের হামাসের হাতে থাকা আরও 13 জন জীবিত জিম্মিকে রেড ক্রসের হাতে হস্তান্তর করা হয়েছে। এ নিয়ে প্রতিশ্রুত মোট 20 জীবিত ইসরায়েলি নাগরিককে মুক্তি দিল সংগঠনটি। এর আগে স্থানীয় সময় সোমবার সকালে 7 জিম্মিকে রেড ক্রসের কাছে হস্তান্তর করে হামাস। আর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন গাজার যুদ্ধ শেষ। মিশরে অনুষ্ঠিতব্য শান্তি সম্মেলনে যোগ দিতে মধ্যপ্রাচ্য সফর করছেন তিনি। এই বিষয়ে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে, ইতিমধ্যেই গাজায় আটক অবশিষ্ট ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে শুরু করেছে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস। স্থানীয় সময় সোমবার সকাল 8টার পর জিম্মি মুক্তি প্রক্রিয়া শুরু হয়। গাজায় প্রথম ধাপে 7 জন জিম্মিকে রেড ক্রসের হাতে তুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সংবাদ মাধ্যম। বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী ও আটক ব্যক্তিকে মুক্তি দেওয়া হবে। ইসরায়েল হামাস যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী হচ্ছে এ বন্দী বিনিময়। ইসরায়েলি কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী বর্তমানে গাজায় থাকা 48 জন জিম্মির মধ্যে 20 জন বেঁচে আছেন। ইসরায়েলি জিম্মিদের মধ্যে জীবিতদের বেশিরভাগই সেখানকার দক্ষিণাঞ্চলের কিবুৎজ রেমের কাছে অনুষ্ঠিত নোভা সঙ্গীত উৎসব থেকে অপহৃত হয়েছিলেন। গেল আগস্টে প্রকাশিত হামাসের এক ভিডিওতে তাদেরই একজন 24 বছর বয়সী এভিয়েটার ডেভিডকে মাটি খুঁড়তে দেখা গিয়েছিল। আরও আছেন 24 বছর বয়সী পিয়ানো বাদক অ্যালন ওহেল এবং 32 বছর বয়সী এভিনাটন অর। এদিকে ইসরায়েল 12 জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দিয়ে অধিকৃত পশ্চিম তীর ফেরত পাঠানোর কথা থাকলেও এখন তাদের নির্বাসিত করা হবে বলে জানানো হচ্ছে। রোববার রাতে ইসরায়েলের পক্ষ থেকে বন্দীদের পরিবারের সদস্যদের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর ফলে ফিলিস্তিনের মুক্তি নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। অন্যদিকে মিশরে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে যোগ দিতে মধ্যপ্রাচ্য সফর করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার ইসরায়েলি পার্লামেন্টে ভাষণ দেবেন তিনি। ইসরায়েলের পথে উড়াল দেওয়ার আগে গাজা যুদ্ধ শেষ হয়েছে এবং মধ্যপ্রাচ্য স্বাভাবিক হতে চলেছে বলে মন্তব্য করেন ডোনাল্ড ট্রাম্প। ইমরুল হাসান, আরটিভি। গাজা সিটিতে হামাসের নিরাপত্তা বাহিনী ও দুগমুশ গোত্রের সশস্ত্র সদস্যদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত 27 জন নিহত হয়েছেন। এর মধ্যে দুগমুশ গোত্রের 19 জন সদস্য ও হামাসের 8 জন যোদ্ধা রয়েছেন। শনিবার দক্ষিণ গাজার জর্ডানিয়ান হাসপাতালের কাছে এ গোলাগুলির ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা। তীব্র সংঘর্ষের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে দুগমুশ গোত্রের একটি সূত্র স্থানীয় গণমাধ্যমকে জানায়, আল সাবরা পাড়ায় ঘরবাড়ি ধ্বংস হওয়ার পর সেখানে আশ্রয় নিয়েছিল তাদের গোত্রের কয়েকটি পরিবার। তবে হামাস ওই পরিবারগুলোকে উচ্ছেদ করে ভবনটিকে তাদের নতুন ঘাঁটি হিসেবে ব্যবহার করতে চেয়েছিল বলে জানা যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেশের সর্বোচ্চ নাগরিক সম্মাননা প্রদান করার ঘোষণা দিয়েছে ইসরায়েল। দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ এক বিবৃতিতে একথা জানিয়েছেন। গাজা থেকে জিম্মি মুক্তি ও যুদ্ধের অবসান প্রচেষ্টায় বিশেষ ভূমিকা রাখার জন্য ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরস্কারে ভূষিত করা হবে বলে জানান তিনি। আগামী মাসগুলোতে এই পুরস্কার প্রদান করা হবে। প্রেসিডেন্ট ট্রাম্প তার অক্লান্ত প্রচেষ্টার মাধ্যমে কেবল আমাদের প্রিয়জনদের ঘরে ফিরিয়ে আনতেই সহায়তা করেননি, বরং নিরাপত্তা, সহযোগিতা ও শান্তিপূর্ণ ভবিষ্যতের ভিত্তিতে মধ্যপ্রাচ্যে একটি নতুন যুগের সূচনা করেছেন। ইসরায়েলি প্রেসিডেন্টের কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এসব উল্লেখ করা হয়।
এর আগে 2013 সালে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে একই সম্মাননায় ভূষিত করেছিল ইসরায়েল। দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত এখন ব্যাপক মাত্রায় উত্তপ্ত হয়ে উঠেছে। গত কয়েক বছরের উত্তেজনা ও বৈরিতা এবার রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নিয়েছে। এই সংঘর্ষে দুপক্ষের 2 শতাধিক প্রাণহানি ঘটেছে। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। বন্ধুত্ব সম্পর্ক ভেঙে হঠাৎ পাকিস্তান ও আফগান সীমান্তে দেখা গেল ব্যাপক উত্তেজনা। এই উত্তেজনাই এখন তীব্র সংঘর্ষে পরিণত হয়েছে, যেই সংঘর্ষে নিহত হয়েছেন শতাধিক মানুষ। গেল সপ্তাহে আফগানিস্তানের রাজধানী কাবুলে 2টি বিস্ফোরণ ও সীমান্তবর্তী পাকতিকা প্রদেশের একটি বাজারে আরেকটি বিস্ফোরণ ঘটে। এরপরই আফগানের তালেবান সরকার সরাসরি অভিযোগ তোলে পাকিস্তান তাদের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে। পাকিস্তান স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার না করলেও তারা জানায় আফগান মাটিতে সক্রিয় তেহরিকে তালিবান পাকিস্তানের কার্যক্রম দমন করতে হবে। এক পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানায় পাকিস্তান বিমান হামলা চালিয়েছে, যার লক্ষ্য ছিল টিটিপির নেতা নূর ওয়ালি মেহসুদ, যিনি কাবুলে একটি গাড়িতে ভ্রমণ করছিলেন। তবে সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয় এই হামলায় মেহসুদ নিহত হয়েছেন কিনা তা এখনও যাচাই করা সম্ভব হয়নি। পাকিস্তান ও তালেবান গোষ্ঠী একসময় পরস্পরের ঘনিষ্ঠ মিত্র ছিল, তবে এখন পরিস্থিতি সম্পূর্ণ পাল্টে গেছে। ইসলামাবাদ অভিযোগ করছে আফগানিস্তানের তালেবান সরকার টিটিপি যোদ্ধাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, যারা পাকিস্তানের ভেতর বছরের পর বছর হামলা চালাচ্ছে। ইসলামাবাদের থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মতে শুধুমাত্র চলতি বছরের প্রথম 3 প্রান্তিকে জঙ্গি হামলায় পাকিস্তানে 2414 জন নিহত হয়েছেন, যার বেশিরভাগই চালিয়েছে টিটিপি সদস্যরা। এদিকে শনিবার রাতে সীমান্তের একাধিক স্থানে ভয়াবহ সংঘর্ষে 23 পাকিস্তানি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান সেনাবাহিনীর গণমাধ্যম শাখা ISPR। এতে আরও 29 জন আহত হয়েছেন। পাকিস্তান দাবি করছে এ সময় 2 শতাধিক তালেবান যোদ্ধা নিহত হয়েছে ও তাদের পোস্ট ও ক্যাম্পগুলো ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। অন্যদিকে আফগান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ বলেছেন প্রতিশোধমূলক হামলায় অন্তত 58 পাকিস্তানি সেনা নিহত হয়েছে। বর্তমানে উভয় দেশ একে অপরকে দোষারোপ করছে ও সীমান্তের দুপাশে সেনা জড়ো করা হচ্ছে। ডুরান্ড লাইন, টিটিপি আশ্রয় দেওয়ার অভিযোগ ও রাজনৈতিক অবিশ্বাস, এই 3 উপাদানই বর্তমান সংঘাতের মূলে রয়েছে। এই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে এই সংঘাত পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তা চিত্রে এক অস্থিতিশীল অধ্যায় যোগ করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। মেক্সিকোতে ভারী বৃষ্টির কারণে বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। 2 মৌসুমী ঝড় প্রিসিলা ও রেমন্ডের আঘাতে নিহত হয়েছেন 44 জন। এখনও নিখোঁজ রয়েছে কমপক্ষে 27 জন। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। রোববার দেশটির কেন্দ্রীয় দুর্যোগ মোকাবিলা দপ্তরের বরাতে তথ্যটি নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা আল জাজিরা। জানা যায়, ঝড় বৃষ্টি ও ভূমিধসে মেক্সিকোর 5টি রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ভেরাক্রুজ। এ ঘটনায় উদ্ধার অভিযানে কাজ করে জাতীয় দুর্যোগ মোকাবেলা দপ্তর ও সেনাবাহিনী। এদিকে দেশটির আবহাওয়া দপ্তরের তথ্য মতে শুধু ভেরাক্রুজ অঞ্চলেই 3 দিনে 540 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চীনের বিরল খনিজ রপ্তানিতে নতুন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রকে অস্বস্তিতে ফেলেছে। তবে পাল্টা অর্থনৈতিক জবাবের হুমকি দিয়ে ট্রাম্প এই সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছেন। আসন্ন এশিয়া সফরে শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বাতিলের ইঙ্গিতও দিয়েছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন আরাফাত ইয়াসার। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার বহু পুরনো বাণিজ্য দ্বন্দ্ব আবারও সামনে এসেছে নতুন এক উপকরণকে ঘিরে। এটি হলো বিরল মৃত্তিকা খনিজ। এই খনিজ কেবল প্রযুক্তির জন্য অপরিহার্য নয়, বরং সামরিক খাতেও এর ব্যবহার এখন অপরিহার্য হয়ে উঠেছে। চীন যখন এই খনিজের রপ্তানিতে নতুন করে কড়াকড়ি আরোপ করে, তখন পাল্টা হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ট্রাম্প জানিয়ে দেন এশিয়া সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হতে পারে। বিশ্লেষকরা বলছেন এটি কেবল রাজনৈতিক বার্তা নয়, বরং
বাণিজ্য যুদ্ধের এটি একটি কৌশলগত পাল্টা চাল। বিরল খনিজ, যার মধ্যে স্ক্যান্ডিয়াম, ইট্রিয়াম ও ল্যান্থেনাইড সিরিজের 15টি ধাতু রয়েছে। আধুনিক প্রযুক্তি থেকে শুরু করে সামরিক সরঞ্জামে রয়েছে ব্যাপক ব্যবহার। F-35 যুদ্ধবিমান থেকে শুরু করে স্যাটেলাইট, লেজার এবং ক্ষেপণাস্ত্র সবখানেই এর প্রয়োজনীয়তা অপরিসীম। তবে বিরল হলেও এসব উপাদান একেবারে দুর্লভ নয়। প্রকৃত সংকট এর উত্তোলন ও প্রক্রিয়াজাতকরণে। আর এই দিক থেকেই চীনের একচেটিয়া প্রভাব বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিশ্বের মোট উৎপাদনের 61% আসে চীন থেকে, আর প্রক্রিয়াজাতকরণের ক্ষেত্রে এ হার 92%। যুক্তরাষ্ট্রে বর্তমানে মাত্র একটি সক্রিয় খনি রয়েছে, ক্যালিফোর্নিয়ায়। তবে সমস্যা হলো, উত্তোলনের পর ভারী বিরল খনিজ পৃথকীকরণ করতে হলে চীনেই যেতে হবে। এই পরিস্থিতিতে চীন আরও 5টি নতুন খনিজ রপ্তানির জন্য নিয়ন্ত্রণ তালিকায় যুক্ত করেছে। এছাড়া প্রক্রিয়াজাতকরণ প্রযুক্তি বিদেশে পাঠাতে হলেও এখন লাগবে সরকারি লাইসেন্স। যুক্তরাষ্ট্র 2020 থেকে 2023 সালের মধ্যে এই খনিজের 70%ই আমদানি করছে চীন থেকে। এই পরিস্থিতিতে চীনের নতুন নিষেধাজ্ঞাকে দেখছেন অনেক বড় ধরনের অর্থনৈতিক চাপ হিসেবে। ট্রাম্প স্পষ্ট করে বলেছেন, চীনের প্রতিটি কৌশলে জবাব দিতে তারা প্রস্তুত। বাণিজ্য যুদ্ধ এখন আর কেবল শুল্ক আরোপে সীমাবদ্ধ নেই। চলমান বিরল খনিজ সংকট বুঝিয়ে দিচ্ছে, প্রযুক্তি, নিরাপত্তা এবং কাঁচামালের ওপর নিয়ন্ত্রণ ঘিরেই ভবিষ্যতের ভূ রাজনীতি নির্ধারিত হতে পারে। আর সেই লড়াইয়ে এবার মুখোমুখি বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতি। আরাফাত ইয়াসার, RTV। এরই সাথে শেষ হচ্ছে সারাদিনের বিশ্ব। RTVর সাথেই সংযুক্ত থাকুন, মতামত জানান RTV সামাজিক যোগাযোগ মাধ্যমে।